কিন্তু দেখুন, আমরা সনাতন ধর্মাবলম্বীরা বদনের দিক থেকে সবার থেকে পিছিয়ে, এটা জানেন? সকলে কিন্তু বদনের দিক থেকে পিছিয়ে। আমরা গুটি কত মায়েরা বেশিরভাগই কিন্তু নাম জপ করে, বাবাদের মধ্যে খুব কম সংখ্যকই নাম জপ করে। মায়েরা কিন্তু বেশিরভাগই ভক্তিমতী, তিলক পরিধান করে, করে একটু পূজা টুজা দিয়ে, তো মায়েদের ভক্তি একটু বেশি, কিন্তু বাবারা কিন্তু অতটা বেশি নয়। আবার কেউ দেখবেন সাপে পড়ে, আমরা হয়তো করি বেকায়দায় পড়ে। যেমন দেখুন, বাড়িতে একটা হরি মন্দির আছে, ঠাকুর মন্দির আছে, আমরা কি করলাম, পূজাটা ভাগ করে নিলাম। এখন যেহেতু আমার ভাগে পড়েছে, পুজো তো আমাকে করতেই হবে, ওই চাপে পড়ে আমরা কিন্তু একটু মন্দিরে একটু সেবা পূজা দিই। আসলে কিন্তু এই সেবা পূজাটা চাপে পড়ে সেবা পূজা নয়। একটু দেখবেন, ওষুধ এমন একটা জিনিস, ইচ্ছা হোক অনিচ্ছা হোক খেলে কিন্তু কাজ করে না? বদন রায় যে আপনাকে পাঠালে হবে না, বদন রায় যে আসতে হবে নিজের ইচ্ছা থেকে। বদন রাজ্যে যদি আপনি নিজের ইচ্ছা থেকে না আসেন, বদনের প্রতি আপনার ভালোবাসাটা জন্মাবে না। আমার নিজের আগ্রহ থেকে আসতে হবে। বদনটা হচ্ছে নিজে। আমি যেমন ব্যবসা বাণিজ্য করি নিজের অর্থ উপার্জনের জন্য, একজন কাস্টমার আসলে যে কোনো বাবু কাস্টমারকে একটু তাকে একটু চেষ্টা করি বুঝিয়ে সুঝিয়ে অন্তত পণ্যটা বিক্রি করার, অর্থাৎ উদ্দেশ্য কিন্তু আমার অর্থ উপার্জন। এবার পণ্যের ভালো দিকটা দেখাবো, দেখুন এটা করলে আপনি এই সুযোগ পাবেন, এই সুযোগ পাবেন, এটার ভালো দিক এটা, এই ধরনের মাল আমি ছাড়া আর কারো কাছে নেই, বিভিন্ন কথাবার্তা বলছে। কিন্তু কি জন্য? উদ্দেশ্যটা কিন্তু কাস্টমারের চাইতে বেশি স্বার্থ টাকা আমার, বিক্রি করলে লাভটা আমার। কিন্তু আমি দেখাচ্ছি কিন্তু কাস্টমারের স্বার্থটা, তাই না? বদন রাজ্যে কিন্তু এরকম কিন্তু চলবে না। বদন রাজ্যে কিন্তু আমার আগ্রহ থেকে আমাকে আসতে হবে। কিন্তু আমরা আমাদের সেই আগ্রহটা কমে যাচ্ছে, সে আগ্রহটা আমাদের থাকছে না। আমাদের ছেলে মেয়েরা এখন আধুনিক প্রথার দিকে এগিয়ে যাচ্ছে, পশ্চিমা বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের সনাতন ধর্মের সংস্কৃতি আমরা ভুলে যাচ্ছি। আমাদের সনাতন ধর্মের অনেক কুসংস্কার নিয়ে আমরা বেঁচে আছি। যেমন দেখুন, আমি দুই একটা কুসংস্কারের কথা বলি। সর্বপ্রথম দেখুন, এক শিষ্য তার গুরুদেবকে প্রশ্ন করেছে, আচ্ছা গুরুদেব, আমাদের সনাতন ধর্মে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4টি বর্ণ সৃষ্টি হয়েছে, এই 4টি বর্ণের ফলে, বর্ণ প্রথার ফলে আমাদের সমাজে তো অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। তো গুরুদেব বললেন, কি সমস্যা? শিষ্য বললেন, দেখুন বাবা, এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টি বর্ণ থাকার ফলে এক শ্রেণী আরেক শ্রেণীকে খাটো বা ছোট করে দেখে। ব্রাহ্মণরা শূদ্রদেরকে একটু অন্যভাবে দেখে, আবার শূদ্ররাও ব্রাহ্মণদেরকে দেখে কটাক্ষ করে বলে। যেমন কোনো বাড়িতে যদি পুজো করার জন্য পুরোহিত আসলে ঠাউর আছে, মানে ঠাউর শব্দটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সুন্দর একটা গালি, আমি মনে করি। ঠাউর শব্দটা হলো এক ধরনের গালি দেওয়া। এটা বিশ্রী একটা শব্দ, ঠাউর আইছে, বিশ্রী একটা শব্দ। এটা কিন্তু সবার আগে ব্যবহার করা, ঠাউর আইছে কয়নি? আর আমরা নিজে ঠাকুর বাড়ি নিজেরাই বলি। শব্দটা হলো ঠাকুর কত সুন্দর। ঠাকুর কেন বলা হয়? একজন ব্রাহ্মণের ঠাকুর তো তাই না, ঠাকুর তো হচ্ছে অনাদিরাদির গোবিন্দ। তাহলে একজন ব্রাহ্মণকে ঠাকুর বলা হয় কেন? তিনি তো ঠাকুর না, তিনি কি ঠাকুর? ঠাকুর তো হচ্ছে অনাদিরাদি গোবিন্দ। তাহলে একজন ব্রাহ্মণকে ঠাকুর বলা হয় কেন? আসলে মূলত পূর্বেকার দিনে ব্রাহ্মণ বাড়িগুলোতে বেশিরভাগ পূজা অর্চনা হতো। অন্যান্য সম্প্রদায়ের যারা, তারা কিন্তু পূজা অর্চনা করতো না। ব্রাহ্মণ বাড়িগুলোতে শালগ্রাম আছে, অন্যান্য বাড়িগুলোতে শালগ্রাম পূজা করতো না, শালগ্রাম পূজা করতে দিত না। কেন দিত না? বলা হতো শালগ্রাম পূজা শুধু ব্রাহ্মণরাই করতে পারবে, অন্যরা করতে পারবে। বলে কিনা? মায়েরা কি শালগ্রাম স্পর্শ করতে পারে? পারে। কেন পারে না? মায়েরা কি কখনো জিজ্ঞাসা করেছেন আমি কেন শালগ্রাম স্পর্শ করতে পারবো না? মায়েদের জানারও প্রয়োজন। বলছে পারবে না, বাস শেষ। না করতে পারলে তো আরো ভালো, বাবারাই করুক, বেঁচে গেলাম নাকি? ওম শান্তি ওম নাকি?
মায়েরা জিজ্ঞাসা করেন, জানার কি দরকার, করতে পারবো না বলছে, বেঁচে গেলাম। এমনিতে তো করতে করতে বিরক্ত হয়ে গেলাম, আর কত করবো নাকি? আমরা তো ঘরেরটা করি, বেচারারা পড়লো এক বিপদে, আমরা মন্দিরেও যাবো না, করবো না, মন্দিরটা তারাই করুক, বাবা দিরাই করুক, নাকি? এরকমই তো। এই জন্য মায়েরা জিজ্ঞাসা করে না। শুনুন যেটা বলছি, তো যখন শিষ্য যখন জিজ্ঞাসা করলেন যে বাবা এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র 6টি বর্ণ থাকার কারণে, এই বর্ণ বৈষম্য থাকার কারণেই আমাদের সনাতন ধর্মটা দিন দিন ধ্বংসের পথে যাচ্ছে। গুরুদেব বললেন কিভাবে ধ্বংসের পথে যাচ্ছে? গুরুদেব তো, শিষ্য তো অনেক বুদ্ধিমান, কারণ শিষ্য তো এই যুগের আধুনিক শিষ্য, সবকিছু দেখছে, পর্যবেক্ষণ করছে যে সমাজের গতিটা কোন দিকে যাচ্ছে। তো গুরুদেব বললেন যে দেখো, এই যে 6টি বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই 6টি বর্ণের ফলে আমাদের সনাতন সমাজে কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে না। তাহলে সমস্যাটা কোথা হচ্ছে? সমস্যাটা হচ্ছে যখনই এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই 6টি বর্ণ গুণগত না হয়ে জন্মগত হয়ে গিয়েছে, সেদিনই এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। বলে দেখো, তুমি কি শাস্ত্রের কোথাও দেখাতে পারবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র 6টি বর্ণ জন্মগত ভাবে হয়? শাস্ত্রের কোথাও লেখা নেই। গীতায় ভগবান বলেছেন গুণকর্ম বিভাগস, আমি গুণ কর্ম অনুসারে 6টি বর্ণ সৃষ্টি করেছি, আমি কিন্তু জন্মগত ভাবে সৃষ্টি করিনি। তাই সমাজের কোন একটা বিশেষ শ্রেণী যখন বিদ্যা অর্জন করবে, শিক্ষিত হবে, শিক্ষক হবে, জ্ঞান দান করবে, তারা হলো ব্রাহ্মণ শ্রেণী। তুমি বলো সমাজে কি এরকম বুদ্ধিজীবী শ্রেণীর প্রয়োজন নেই? আছে, তারা ব্রাহ্মণ শ্রেণী। যারা রাজনীতি করবে, অর্থনীতির কাজ করবে এবং দেশ পরিচালনার কাজ করবে, তাদের একটা শ্রেণী থাকবে, তারা ব্যতীত কি রাষ্ট্র পরিচালিত হবে না? তারা হলো ক্ষত্রিয় শ্রেণী। যারা ব্যবসা বাণিজ্য করবে, কৃষিকাজ করবে, গো রক্ষা করবে, তারা হলো বৈশ্য শ্রেণী। আর যারা সেবার কাজ করবে, তারা হলো শূদ্র শ্রেণী। তুমি বলো তো, এই 4টি শ্রেণী ছাড়া কোন সংসার কি কখনো চলতে পারে? চলতে পারে না। ঠিক তো গুরুদেব, আপনি তো ঠিক বলেছেন। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হয়েছে, তাহলে ভগবান তো গীতা বলেছেন আমি গুণকর্ম অনুসারে 6টি বর্ণ সৃষ্টি করেছি, তাহলে এটা জন্মগত হলো কবে থেকে? এটি জন্মগত হয়েছে বল্লাল সেনের আমল থেকে। আপনার ইতিহাসে একটু ভালোভাবে ঘেটে দেখবেন, অনলাইনে সার্চ দিলে এখনো পাওয়া যায়, আপনারা পাবেন, এখন পাওয়াটা ইজি। যে রাজা বল্লাল সেনের আমলেই তিনি কি করেছেন, এই 6টি বর্ণকে তিনি জন্মগত করে বেশি প্রভাব বিস্তার করেছেন। তারপর থেকে ওই যে ব্রাহ্মণের ঘরে জন্ম হলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়ের ঘরে জন্ম হলে ক্ষত্রিয়, বৈশ্যের ঘরে জন্ম হলে বৈশ্য, শূদ্রের ঘরে জন্ম হলে শূদ্র। তিনি এই জিনিসটাকে সমাজে, কারণ তার তো আধিপত্য ছিল, একজন রাজা যে নিয়ম পরিচালিত করে, যে নিয়ম তিনি দেশে মানুষের উপর তিনি দিয়ে থাকেন, মানুষ কি এই নিয়মের বাইরে যেতে পারে? পারে না। তো তিনিও ঠিক এই নিয়মটা চালু করার ফলে গুণগত থেকে হয়ে গেল জন্মগত। আর এই জন্মগত হওয়ার ফলে আমরা পরস্পরের মধ্যে কি করে দিলাম? ভেদ বিভেদ সৃষ্টি করে দিলাম। এখন দেখুন, যিনি এই জন্মগত ব্রাহ্মণ, তিনি একটি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছেন, তাহার যোগ্যতা অর্জন করার একটা সুযোগ থাকে। পিতা যদি প্রতিদিন সকালবেলা উঠে মন্ত্র পাঠ করে, পুত্র তো সেটা শ্রবণ করে। কিন্তু একজন বৈশ্যের গৃহে পিতা কি সকালবেলা উঠে মন্ত্র পাঠ করবে? তো বৈশ্যের সন্তান কি সে মন্ত্র শ্রবণ করার মতো তার সে সুযোগ থাকবে? থাকবে না। তাই ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলে ব্রাহ্মণ হওয়ার সুযোগটা বেশি থাকে, নাকি? একজন ক্ষত্রিয়ের ঘরে জন্মগ্রহণ করলে সে জন্মের পর থেকে দেখলো কি অস্ত্র শস্ত্র, যুদ্ধনীতি, তাহলে তার পক্ষে ক্ষত্রিয় গুণ অর্জন করা সহজ হয়ে থাকে। যদি সে গুণ সে অর্জন না করে, তাহলে সে তো ক্ষত্রিয় গুণোদ্ভব হতে পারে না। ক্ষত্রিয় জন্মোদ্ভব হতে পারে, কিন্তু ক্ষত্রিয় গুণোদ্ভব হতে পারে না। বিষয়টা হলো তাই এই 6টি বর্ণ সমাজে কখনো ক্ষতিকারক নয়, বরং এই 6টি বর্ণের প্রয়োজন আছে। এই 6টি বর্ণ যদি না থাকে,
তাহলে মানুষ সবাইকে তুমি এক শ্রেণীতে নিয়ে আসলে সংসার চলবে। বলো সবাইকে শিক্ষিত করে দিলাম, এখন চুল কাটার কাজ কে করবে? কেউ করবে না। বাবা আমি সেবার কাজ করবো না, আমি শুধু জ্ঞান দান করবো, জ্ঞান দান করবো, সমাজ কি চলবে? চলবে না। তাই সমাজে 4টি শ্রেণীর প্রয়োজন আছে।